আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শরীফউদ্দিন, বিএসসি অনার্স এমএসসি রসায়ন, সহকারী শিক্ষক আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ, মজিদপুর, তিতাস, কুমিল্লা। আমাদের আজকের আলোচনার বিষয় রসায়নের মৌলিক আলোচনা দ্বিতীয় অংশ। ওয়েলকাম টু তিতাস অনলাইন স্কুল। আজকে আমাদের আলোচনার বিষয় রসায়নের মৌলিক গুরুত্বপূর্ণ অংশের দ্বিতীয় অংশ। আজকে আমরা আলোচনা করব প্রতীক সম্পর্কে। প্রতীক, রসায়নে প্রতীক সংকেত একটি গুরুত্বপূর্ণ বিষয়। রসায়নে যদি প্রতীক সংকেত যথাযথভাবে না জানা যায় তাহলে রসায়ন সম্পর্কে ভালোভাবে জানা যায় না এবং বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যায় না। প্রতীক, প্রতীক হলো মৌলের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। মৌলের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। মৌলের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। আমরা জানি মৌল মানে হলো পরমাণু। গত ক্লাসে আমরা অণু পরমাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমরা আজকে ওগুলো নিয়ে তেমন আলোচনা করব না। মৌলের সংক্ষিপ্ত প্রকাশকে যেহেতু প্রতীক বলে, যেমন হাইড্রোজেনের প্রতীক হলো H, সোডিয়ামের প্রতীক হলো Na, পটাশিয়ামের প্রতীক হলো K, সালফারের প্রতীক হলো S, সিলিকনের প্রতীক হলো Si। এইভাবে আমাদের পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ মৌলসমূহের প্রতীক আমাদের মুখস্থ রাখতে হয়। আমরা জানি প্রতীক বিভিন্ন নিয়মে লেখা যায়। প্রথম নিয়ম, সাধারণত যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর হয় প্রতীক। এটা একটা নিয়ম। 2 নম্বর নিয়ম, যখন একাধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই রকম তখন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন। তাদের ক্ষেত্রে দেখা যায় ইংরেজি নামের প্রথম অক্ষর এবং তার সাথে উচ্চারিত আরেকটি ধ্বনি নিয়ে, আরেকটি বর্ণ নিয়ে সংশ্লিষ্ট মৌলের প্রতীক গঠন করা হয়। যেমন সিলিকন পরমাণু এবং সালফার পরমাণু, দুইটি পরমাণুই S দ্বারা শুরু। সালফারের প্রতীক হলো S, সিলিকনের প্রতীক হলো Si, অর্থাৎ S এর সাথে আরও একটি উচ্চারিত বর্ণ। এটা একটা নিয়ম। আরেকটা হলো অনেকগুলা প্রতীক অনেকগুলা মৌলের নাম তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতীক নিয়ে আমাদের এরকম পদার্থের গঠন অধ্যায় আছে, তোমরা সেখান থেকে মৌলের প্রতীকগুলো দেখে নিও। এখন আমরা সংকেত নিয়ে একটু কথা বলবো। সংকেত, আগে আমাদের বুঝতে হবে সংকেত কার হয়। সংকেত সাধারণত অণু এবং যৌগের হয়। অণু এবং যৌগের হয়। সংকেতের যদি সংজ্ঞা বলা হয় তাহলে সংজ্ঞা হলো অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। যেমন পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে একটি অণু। এই পটাশিয়াম ক্লোরাইডটার অণুর সংক্ষিপ্ত প্রকাশকে আমরা লিখি KCl। তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমরা লিখি ক্যালসিয়াম
ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হলো CaCl2। এখন আমরা একটা অণু লিখলাম পটাশিয়াম ক্লোরাইড, আরেকটা লিখলাম ক্যালসিয়াম ক্লোরাইড, আরেকটা লিখবো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। আমরা একটু ভিন্নতা লক্ষ্য করি। পটাশিয়াম ক্লোরাইড হলো KCl, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। প্রত্যেকগুলো যৌগ, এগুলো যৌগ বলা হয়। এখন যদি আমরা কোনো যৌগের সঠিক সংকেত না লিখতে পারি, তাহলে আমরা যখন রাসায়নিক বিক্রিয়া করি, বিক্রিয়ার ফলে উৎপন্ন যৌগগুলা, আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক নতুন যৌগ উৎপন্ন হয়। সেই বিক্রিয়াগুলা যদি আমরা মূলের সঠিক সংকেত না জানি, তাহলে আমাদের বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়াটা ভুল হয়ে যাবে, তখন আমরা নাম্বার পাবো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য সঠিক সংকেত লেখা আমাদের জানা থাকতে হবে। সঠিক সংকেত লেখার বিভিন্ন নিয়ম আছে, আমরা চেষ্টা করব আজকে সংক্ষেপে আলোচনা করার জন্য। মূলের সঠিক সংকেত লিখতে হলে তোমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটি খুব ভালোভাবে জানতে হয়, সেটা হলো বিভিন্ন মূলের প্রতীক এবং তাদের যোজনী জানতে হয়। আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। যেমন আমরা দেখছিলাম সংকেত গঠিত হয় কি কি দিয়ে। সংকেতের ভিতরে থাকে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে KCl, পটাশিয়াম ক্লোরাইড, লিখেছিলাম আবার KCl2। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগমূলক, পটাশিয়াম এটা একটা পরমাণু, ক্যালসিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু। তাহলে যৌগের সংকেত লিখতে হলে আমাদের পরমাণুসমূহের যোজনী জানা থাকতে হয়। পরমাণুসমূহের যোজনী এবং যৌগমূলকের যোজনী। আমরা জানি একটা যৌগের ভিতরে বিভিন্ন পরমাণু থাকে আর যৌগমূলক থাকে। তো আমরা এই টপিকসগুলো যদি আমরা পরমাণুসমূহের যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকে এবং যৌগমূলকের যোজনী জানা থাকে, তাহলে আমরা সকল প্রকার সংকেত লিখতে পারবো। এখন আমরা প্রশ্ন থাকতে পারে, তোমাদের জানা থাকতে পারে, তোমাদের জানার ইচ্ছে থাকতে পারে যোজনী জিনিসটা কি। যোজনী হলো কোন মূলের একটি পরমাণু, একটি পরমাণু অপর মূলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। পরমাণু সমূহের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যোজনীকে আবার যোজ্যতা বলা হয়। কোন মূলের একটি পরমাণু অপর মূলের পরমাণুর সমূহের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যেমন আমরা লিখলাম ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দুইটি পরমাণু, একটা হলো ক্যালসিয়াম আর দুইটি হলো ক্লোরিন। আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হলো 2,
আর ক্লোরিনের যোজনী হলো 1। ক্যালসিয়ামের যেহেতু যোজনী 2, তাহলে অর্থাৎ ক্যালসিয়ামের হাত 2টি, এই 2টি হাতে 2টি ক্লোরিন পরমাণু যুক্ত হবে। এই জন্য ক্যালসিয়াম ক্লোরাইডের সঠিক সংকেত CaCl2। এখন আমাদের যদি কেউ ভুল ক্রমে লেখে CaCl, তাহলে সঠিক সংকেত হলো না, ঠিক আছে? এই জন্য যোজনীগুলো সঠিক না জানলে সঠিক সংকেত লেখা হবে না। তারপরে তাহলে আমরা যোজনী বুঝতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এক বা একাধিক পরমাণু সমূহের যোজনী মুখস্থ রাখতে হবে। যেমন পটাশিয়ামের যোজনী হলো 1, সোডিয়ামের যোজনী হলো 1, ক্যালসিয়ামের যোজনী হলো 2, ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, অক্সিজেনের যোজনী হলো 2, হাইড্রোজেনের যোজনী হলো 1, ক্লোরিনের যোজনী হলো 1। এরকম নির্দিষ্ট কিছু মৌলের যোজনী মনে রাখতে হয়। এছাড়া কিছু মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যেমন আয়রনের যোজনী হলো 2 আছে, 3 আছে। নাইট্রোজেন, এদের যোজনী 3 আছে, 5 আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরিবর্তনশীল যোজনী যেগুলো প্রদর্শন করে না সেগুলো মনে রাখতে হবে। এছাড়া যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেগুলো মনে রাখতে হবে। সেই যোজনীগুলো মনে রাখতে পারলে সঠিকভাবে সংকেত লেখা যায়। এখন আমরা আলোচনা করব যৌগমূলক নিয়ে। যৌগমূলক, র্যাডিক্যাল, যৌগমূলক, যৌগমূলক। অনেক সময় এক বা একাধিক পরমাণু মিলে একটি পরমাণু গুচ্ছ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় একত্রে থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, তাকে বলা হয় যৌগমূলক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যৌগমূলকের সংজ্ঞাটা খাতায় লিখো। যৌগমূলক এক বা একাধিক পরমাণু মিলে একটি গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক পরমাণু মিলে একটি গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থেকে অর্থাৎ পরিবর্তন হয় না, অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, পরমাণুর ন্যায় আচরণ করে, একটি মাত্র পরমাণু ন্যায় আচরণ করে, তাকে যৌগমূলক বলে। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো। তাহলে যৌগমূলক পরমাণু নিয়ে আচরণ করে। পরমাণু নিয়ে আচরণ করা মানে কি? আমরা কিছু যৌগমূলকের উদাহরণ দেব, যেমন NH4, ফসফেট PO4, থায়োসালফেট H2O3, সালফেট SO4, এগুলো যৌগমূলক। তাহলে এগুলো পরমাণু নিয়ে আচরণ করে মানে কি? পরমাণু নিয়ে আচরণ করা মানে হলো পরমাণুর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সে সবসময় অপরিবর্তিত থাকে এবং পরমাণুর একটা নির্দিষ্ট যোজনী আছে। পরমাণুর যেমন যোজনী আছে তেমনি যৌগমূলক সমূহের একটা নির্দিষ্ট যোজনী আছে। যেমন অ্যামোনিয়ামের যোজনী হলো 1, ফসফেটের যোজনী হলো 3, থায়োসালফেটের যোজনী হলো 2, সালফেটের যোজনী হলো 2। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে লিখতে পারি, বুঝতে পারি। বিক্রিয়াটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড
প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইডের অধ্যক্ষেপ পড়ে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পর্যবেক্ষণ করো, দেখো তো অ্যামোনিয়াম ক্লোরাইড যেরকম বিক্রিয়া করছে সিলভার নাইট্রেটের সাথে, সোডিয়াম ক্লোরাইড ঠিক একইভাবে বিক্রিয়া করছে। এখানে অ্যামোনিয়া যেমন পরিবর্তন হয়নি, সোডিয়ামও তেমন পরিবর্তন হয়নি। অর্থাৎ সোডিয়াম যেমন পরিবর্তন হয়নি, অ্যামোনিয়ামও তেমন পরিবর্তন হয়নি। আমরা জানি সোডিয়াম হলো পরমাণু, কিন্তু অ্যামোনিয়াম হলো যৌগমূলক। তাহলে বোঝা যায় এই যে অ্যামোনিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু যেরকম আচরণ করছে, সে যেমন পরিবর্তন হয়নি, তেমনি অ্যামোনিয়ামও পরিবর্তন হয়নি। অর্থাৎ সোডিয়ামের যেমন যোজনী 1, অ্যামোনিয়ামের যোজনী 1। অর্থাৎ একটা পরমাণু যেমন তার যোজনী, তার ধর্মে ঠিক থাকে, ঠিক রাসায়নিক বিক্রিয়াগুলোতে যৌগমূলকগুলো ঠিক থাকে। এখানে নাইট্রেট যৌগমূলক অপরিবর্তনশীল, এখানে যেমন আছে এখানেও তেমন আছে। এখানে দেখো এই নাইট্রেট পরমাণু, নাইট্রেট যেমন এই যৌগতে অপরিবর্তনশীল, এখানেও নাইট্রেট অপরিবর্তনশীল। অর্থাৎ যৌগমূলকগুলা পরমাণু নয় অপরিবর্তনীয় থাকে, কারণ তাদের একটা নির্দিষ্ট যোজনী আছে। যদি আমরা যৌগমূলক এবং অণুপরমাণুর সঠিক যোজনী জানি, তাহলে আমরা যেই কোনো রাসায়নিক বিক্রিয়ার ভিতরে যখন আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট উৎপন্ন হবে, আমরা যোজনী ঠিক রেখে তার সংকেত লিখতে পারবো। মনে করি কোনো একটা বিক্রিয়ায় একটা নির্দিষ্ট যৌগ উৎপন্ন হয়েছে, সেই যৌগটির নাম হলো অ্যালুমিনিয়াম ফসফেট তৈরি হয়েছে। তাহলে এখন আমরা অ্যালুমিনিয়াম ফসফেট সংকেত কিভাবে লিখব? আমরা জানি অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al, ফসফেট যৌগমূলকের সংকেত হলো PO4। তাহলে এটা হলো অ্যালুমিনিয়াম ফসফেট। প্রশ্ন থাকতে পারে এখানে যোজনীটা কি হলো? হ্যাঁ, আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, ফসফেটের যোজনী হলো 3। এই 3 কাটা গেলে কিছু থাকে না, Al3 PO4 3। এখানে 3 আছে, কিন্তু 3 কাটা গেছে, তাহলে এটা লেখা লাগে না। এখন আমরা আমাদের পছন্দ মতো কয়েকটি সংকেত তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যৌগমূলকগুলো মুখস্থ রাখবা। তোমাদের রাসায়নিক বন্ধন বইয়ে, রাসায়নিক বন্ধন অধ্যায়ে যৌগমূলকগুলো আছে, সেখান থেকে তোমরা যৌগমূলক তাদের যোজনীগুলো মুখস্থ করে নিবা। এখন আমরা এখন বিভিন্ন সংকেত গঠন করব। আমরা লিখব, আমাদেরকে যদি বলা হয় অ্যালুমিনিয়ামের সংকেত লেখার জন্য, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লিখব আমরা। প্রথমত তোমরা অ্যালুমিনিয়ামের যোজনী কত সেটা মনে মনে জানতে হবে। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, ক্লোরিনের যোজনী হলো 1। সংকেত লেখার নিয়ম হলো দুইটি সংশ্লিষ্ট মৌলের যোজনী আলাদা আলাদা বসে, অর্থাৎ একটার যোজনী আরেকটার পাশে, আরেকটা যোজনী আরেকটার পাশে। যেমন এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে আছে ক্লোরিন, এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরিন, এদের সংকেত হলো এ। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কার যোজনী বসবে? অ্যালুমিনিয়ামের পাশে ক্লোরিনের যোজনী বসবে, আর ক্লোরিনের পাশে অ্যালুমিনিয়ামের যোজনী বসবে, AlCl3। এখন আমরা যদি লিখি ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হলো, তাহলে প্রথমে ম্যাগনেসিয়ামের প্রতীক লিখবা MgPO4। এখন যোজনীগুলো পরিবর্তন করে দাও, ম্যাগনেসিয়ামের সাথে বসবে কত? যেহেতু আমরা যৌগমূলকের যোজনী জানি, ফসফেটের যোজনী জানি হলো 3, আর ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2।
তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটের সঠিক সংকেত হবে, ম্যাগনেসিয়ামের পাশে বসবে কার? ফসফেটের যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের এখানে হবে Mg3 আর এখানে হবে PO4 2। এইভাবে যৌগমূলক এবং যোজনী দিয়ে এক বা একাধিক পরমাণু অণুসমূহের সংকেত লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যৌগমূলকগুলো মুখস্থ করবে এবং পরমাণু সমূহের নির্দিষ্ট যোজনীগুলো মুখস্থ করবে, তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সংকেত তৈরি করতে পারবা। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার ভিতরে যে সংকেতগুলো আসে তোমরা তাদের সঠিকতা নির্ণয় করতে পারবা। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা খাতায় সেই সংকেতগুলো তৈরি করবা। সেটা হলো যেমন সোডিয়াম থায়োসালফেটের সংকেত লিখবা, সোডিয়াম থায়োসালফেট, থায়োসালফেট। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট। ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট। লিথিয়াম, লিথিয়াম কার্বনেট, কার্বনেট, লিথিয়াম কার্বনেট। তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইড, হাইড্রো অক্সাইড। তারপরে অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে লিথিয়াম কার্বনেটটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা তৈরি করবা। লিথিয়াম, লিথিয়ামের যোজনী হলো 1, কার্বনেট যৌগমূলক এর যোজনী হলো 2। তাহলে লিথিয়াম কার্বনেটের সঠিক সংকেত হবে, প্রথমে Li লিখবা, তারপরে CO3 লিখবে, তারপরে CO3 লিখবা। এবার যোজনীগুলো শুধু পরিবর্তন করে দাও, অর্থাৎ লিথিয়ামের পাশে কার্বনেটের যোজনী লিখে দাও আর কার্বনেটের পাশে লিথিয়ামের যোজনী লিখে দাও। তাহলে লিথিয়ামের কার্বনেটের যোজনী কত? 2, এই 2 হবে এখানে, আর লিথিয়ামের যোজনী 1, 1 এখানে বসবে। 1 যদি যোজনী হয় তাহলে না দিলেও চলে। তাহলে লিথিয়াম কার্বনেটের সঠিক সংকেত হলো LiCO3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা বাকি সংকেতগুলো লিখবে। তাহলে আমরা রসায়নের মৌলিক আলোচনার ভিতরে যদি আমরা সারাংশ করি, তাহলে আমাদের অণু, পরমাণু, যৌগমূলক এদের সঠিক সংকেত এবং যোজনী জানতে হবে। তারপরে আমরা এক বা একাধিক সংকেত গঠন করে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ভিতরে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।